আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ব্যাংকিং ব্যবস্থার আলোচনা। আজকের ব্যাংকটা হচ্ছে এনসিসি ব্যাংক। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক। তো আজকের এই ব্যাংকটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, যে ব্যাংকটা তার শেয়ার হোল্ডারদেরকে প্রতি বছরই যেটাই ইনকাম করে মোটামুটি অন অ্যাভারেজ 60%-এর মতো দিয়ে দেয়। তার মানে সে যদি 100 টাকা ইনকাম করে, 60 টাকা অ্যাজ এ ডিভিডেন্ড কিন্তু দিয়ে দেয়। এখন আপনি যদি ওই রকম ডিভিডেন্ড আশা করেন 10-15%, তাহলে আপনার জন্য কিন্তু এই ব্যাংকটা, যদিও ব্যাংকটা আমরা বলবো না যে টপ ক্যাটাগরির, তবে ব্যাংকটা আমরা বলতে পারি যে ডিভিডেন্ডের হিসাব করতে গেলে কিন্তু টপ ক্যাটাগরি। অধিকাংশ ব্যাংক যেটা করে সেটা হচ্ছে যে টাকা পয়সাটা ইনকাম করে নানা প্রকার বিভিন্ন শর্ত পূরণ করার পরে তারা রিটেইন আর্নিং করে থাকে, মানে আপনার টাকাটা রেখে দেয় ভবিষ্যতে গ্রো করার জন্য। কিন্তু এনসিসি ব্যাংক তারা একটু ব্যতিক্রম, তাদের পে আউট রেশিওটা কিন্তু ভালো। তো শেয়ার বাজার নিম্নমুখী আমরা সবাই জানি, তো এই জন্য শেয়ার ক্রয় করার সময় জেনে শুনে বুঝে ক্রয় করবেন। কি জন্য, কোন শেয়ারটা কেন কিনতেছেন। কিছু শেয়ার আছে ক্যাপিটাল গেইনের জন্য ক্রয় করতে হয়, কিছু শেয়ারে ট্রেডিং করতে হয়, আর কিছু শেয়ার হচ্ছে দীর্ঘমেয়াদের জন্য। তো এই জন্য যে কোনো শেয়ার ক্রয় করার পূর্বে আপনি আপনার পছন্দের তালিকাটা আগে সিলেক্ট করে নেবেন, যে শেয়ারটা আপনি কেন ক্রয় করতেছেন। পাশাপাশি এখন প্রতিটা যে এই মাসটাতে 1 তারিখ থেকে ম্যাক্সিমাম যে ব্যাংকগুলো তার ডিভিডেন্ড ঘোষণা করবে। তো মোটামুটি এখন শেয়ার বাজার কিন্তু নিম্নমুখী গত 2-3 দিনে। তো আপনার কাছে যদি আমাদের কন্ডিশনগুলো ফুলফিল করা থাকে, মানে আপনার ফ্যামিলি খরচ আছে, 1 বছরের ইমার্জেন্সি খরচ আছে, আগামী 3 বছরের যে টাকাটা দরকার নাই এর বাইরে যদি টাকা থাকে, এখন কিন্তু সুবর্ণ সুযোগ, আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন। তাহলে এই যে এনসিসি ব্যাংক 1985 সালে সর্বপ্রথম ন্যাশনাল ক্রেডিট লিমিটেড নামে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি গঠিত হয়, যেটা ধীরে ধীরে মোটামুটি 1992 পর্যন্ত 16টার মতো তাদের ব্রাঞ্চ করে ফেলে। এটা তখন ব্যাংক ছিল না, এটা ইনভেস্টমেন্ট কোম্পানি ছিল। নানা প্রকার বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্যকে হেল্প করত। এরপরে 1993 সালে এইটা যেটা করে সেটা হচ্ছে যে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকের ক্ষমতা লাভ করে, বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স পায়, এবং 2000 সালে এইটা শেয়ার বাজারে নিবন্ধিত হয়। তাহলে এখন চলতেছে 2025, তো সেই তুলনায় 25 বছরের পুরাতন একটা ব্যাংক আমরা বলতে পারি শেয়ার বাজারের জন্য। আর ওভারঅল তো মোটামুটি 32 বছর হয়েই গেল, তার মানে 32 বছরের পুরাতন একটা ব্যাংক। ব্যাংকটার শাখা প্রশাখা যদি আমরা দেখার চেষ্টা করি, মোটামুটি 132টার মতো, মানে মাঝারি মানের ব্যাংক। উপশাখা তার 10টা, এটিএম বুথ আছে 148টা, এজেন্ট ব্যাংকিং, এবং বর্তমানে তাদের ইসলামিক ব্যাংকিংটাও কিন্তু আছে। তো দেখেন বাংলাদেশের যে সুদী ব্যাংকগুলো সবগুলারই ম্যাক্সিমামই 30টার উপরে তারা ইসলামিক উইন্ডো খুলে রেখেছে, যেখানে আমরা সহজ সরল বাঙালিরা সুদের পরিবর্তে মুনাফা পাওয়ার জন্য কি করি, ব্যাংকগুলোতে বিনিয়োগ করি। যদিও আমরা জানি বাংলাদেশে কোনো ইসলামিক কি নেই, স্বতন্ত্র কোনো আইন নেই ব্যাংকিং ব্যবস্থা কিভাবে চলবে। তো এই জন্য সুদী ব্যাংকগুলা যেই হারে সুদ নেয়, যে ইসলামিক ব্যাংকগুলো সেই হারে কিন্তু লাভ নেয়। তো এটা কিন্তু মাথায় একটু রাখার চেষ্টা করবেন। তাহলে মোটামুটি মাঝারি মানের একটা ব্যাংক, বাংলাদেশের মোটামুটি বলতে পারি যে খুব ছোটও না আবার বড়ও না। তো এই ব্যাংকটার যদি আমরা দেখি, মোটামুটি তাদের 2টা সাবসিডারি কোম্পানি আছে। একটা হচ্ছে যে এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড আছে, ব্রোকারেজ হাউস, এবং এনসিসি তাদের ক্যাপিটাল লিমিটেড। তার মানে মোটামুটি তারাও শাখা প্রশাখা তৈরি করার চেষ্টা করতেছে। এখন আসি ব্যাংকটার ইন্টারনাল যে বিষয়গুলো আছে, যেমন আমাদের সিআরআর, এসএলআর, এডিআর, যেই স্বাভাবিক যে জিনিসগুলো এগুলো তারা মেনে চলে। এদিক থেকে ব্যাংকটা কিন্তু আবার মোটামুটি ভালো। তো গত 5 বছরে যদি আমরা তাদের ডিভিডেন্ড পে আউট রেশিওটা দেখি, যেটা আমরা প্রথমেই বলতেছিলাম যে 2000 যেটা করেছে 20 সালেও তারা 15% দিয়েছে, 2021 সালে 16% দিয়েছে। এরপরে 2002 সালে তারা যেটা করেছে 10% হিসাবে দিয়েছে। এরপরে 2023 সালে 12% দিয়েছে, 2024 সালে তারা 13% ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তো পে আউট রেশিও যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন যে 63%, 65%, 40%, 58%, 62%,
মানে গত 5 বছর অ্যাভারেজ করলে দেখা যায় যে 50%-এর উপরে তাদের পে আউট রেশিও। নর্মালি ব্যাংকগুলা 15 থেকে 20% পে আউট রেশিও মেনটেন করে। তো এদিক থেকে এই কোম্পানিকে বলতে পারি যে আমরা তারা এদিক থেকে ভালো, যারা প্রাইমারিলি বিনিয়োগ করতেছেন ডিভিডেন্ডের জন্য, এদের জন্য এই কোম্পানিটা এদিক থেকে ভালো। এখন যদি আমরা তার রিটার্ন অন ইকুইটিটা দেখার চেষ্টা করি, তো সেক্ষেত্রে তার 11%, 12%, 11%, 9%, 9%, অন অ্যাভারেজ এটা 12%টা ধরে রাখতে পারে নাই, তার মানে মিডিয়াম মানের। তার মানে বলতে পারি যে আমরা এটা 10% ধরে রাখতে পেরেছে। দীর্ঘমেয়াদের জন্য আমরা বলছি যে কমপক্ষে 12% দরকার, কিন্তু এটা 10% ধরে রাখতে পারতেছে। আপনি যদি ডিভিডেন্ড আশা করেন, যদি কম দামে যদি আপনি পান, তখন কিন্তু নিতে পারেন। রিটার্ন অন অ্যাসেট যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা বলেছি যে 1% হচ্ছে, 1% মানে ম্যানেজমেন্টটা ভালো, অ্যাসেট অ্যালোকেশন ভালো করে করতে পারতেছে। এইটা এখন পর্যন্ত এই ব্যাংকটা পারতেছে না। তার মানে এই ব্যাংকের যারা পরিচালক পূর্বে ছিলেন, বাপ এবং ছেলে, প্রাইম গ্রুপ বলে বাংলাদেশে গ্রুপ পাবেন, এরা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে টাকা পরিশোধ করে নাই, তবে নিজের ব্যাংকের অতটা ক্ষতি করে নাই। এদিক থেকে তারা আবার ভালো, নিজের ব্যাংকের অতটা ক্ষতি না করে বিভিন্ন অন্য ব্যাংক থেকে লোন নিয়ে ডিফল্ট করে বসে আছে। তো যদিও বর্তমানে তারা কি নাই, ব্যাংকের পরিচালনা পরিষদে নাই, বাংলাদেশ ব্যাংক 2024 সালে তাদেরকে বিতাড়িত করেছে। তো যাই হোক, এই ব্যাংকগুলাকে যেটা আমরা বলবো যে মোটামুটি অতটা তারা ভালো করতে পারে নাই। এখন যদি আমরা তাদের আরো গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, আমাদের কাসা রেশিও যেটা দেখি, এই কাসা রেশিওটা তাদের কম। মাত্র 20% টাকা তাদের সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্ট থেকে আসে। আমরা যেটা বলি, যেই ব্যাংকের কাসা রেশিও যত বেশি হবে, ওই ব্যাংক কি করতে পারবে, তত বেশি লাভ করতে পারবে। কিন্তু এই জন্য এই ব্যাংকটা অতটা লাভ করতে পারতেছে না, কারণ দেখেন যে এদের নেট প্রফিট মার্জিন 10, 13, 12, 8, 6, সে তুলনায় ভালো যে টপ 8টা আমরা দেখিয়েছি, তাদের প্রফিট মার্জিন সবগুলারই 20%-এর উপরে, আর এটার প্রফিট মার্জিন 10%-এর মধ্যে। তাহলে এর কাসা রেশিও কম, অর্থাৎ কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে টাকা সে কম পাচ্ছে, এটাই তার দুর্বলতা। এখন তার ব্রাঞ্চ সংখ্যা যদি 2024-এর অ্যানুয়াল রিপোর্ট মোতাবেক দেখার চেষ্টা করি, গত 5 বছরে তারা 122 থেকে 125, 26, 28, 29 মোটামুটি শাখা প্রশাখা বাড়াচ্ছে। সাব ব্রাঞ্চ 3 বছর তারা বাড়ায় নাই, এরপরে গত বছরের আগের বছর একটা তারা বাড়িয়েছে, গত বছর তারা আরো 2টা বাড়িয়েছে, এইবার আরো হয়তো বাড়াচ্ছে তারা। এডি ব্রাঞ্চ অর্থাৎ অথরাইজড ডিলারও আছে তাদের মোটামুটি 26টার মতো, খারাপ না। এরপরে যদি আমরা দেখি যে তার নাম্বার অফ ডিপোজিট অ্যাকাউন্ট যদি দেখি, মোটামুটি 8 লক্ষের মতো তার গ্রাহক আছে, তাহলে গ্রাহক সংখ্যা হচ্ছে তার 8 লক্ষ। তো এইগুলো যদি আমরা বিবেচনা করি, আর বাংলাদেশের সার্বিক যে টোটাল ধরেন যে 61টা ব্যাংক আছে, যার মধ্যে 36টা শেয়ার বাজারে নিবন্ধিত, সরকারি ব্যাংকগুলা তো কথা নাই বললাম, এই 36টার মধ্যেও 5টা তো একীভূত হয়ে গেল, তার মানে 31টা। তো ওই 31টা থেকে যদি আমরা টপ কোয়ালিটির 10টা বাদ দেই, তাহলে বি ক্যাটাগরি যদি আমরা বলি, তাহলে এটা একটা টপ ব্যাংক। তাহলে বি ক্যাটাগরিতে এটা একটা টপ ব্যাংক। এই ব্যাংকে টাকা শেয়ার কিনে আপনি ফকির হবেন না, স্বাভাবিকভাবে আপনি লেনদেন করতে পারেন, তাতে কোনো সমস্যা কিন্তু নাই। তো তাহলে তার গত 5 বছরের যে পারফরমেন্স, ওই অনুযায়ী এই ব্যাংকটাকে আমরা বলতে পারি যে মোটামুটি মানের। আপনি দেখে শুনে কম দামে পাইলে ক্যাপিটাল গেইনের জন্য অথবা সেই ইয়ার জন্য ডিভিডেন্ডের জন্য নিতে পারেন। যেটা আমরা বলতেছিলাম যে তার রিটার্ন অন ইকুইটিটা যে 2020 থেকে 2024 পর্যন্ত দেখেন যে সে ধরে রাখতে পারে নাই, অন অ্যাভারেজে সে 10%-ই ধরে রাখতে পারছে, 11% ধরে রাখতে পারে নাই। রিটার্ন অন অ্যাসেট সে 1%-এ নিতে পারতেছে না, তার মানে ম্যানেজমেন্টকে আরো ভালো করতে হবে। তো আমরা যদি গত 10 বছরে তার শেয়ার প্রাইসটা যদি একটু দেখার চেষ্টা করি, 2015 সালে তার 7 টাকা 2 পয়সা ছিল, আর তখন তার প্রাইস টু আর্নিং রেশিও ছিল 5.8। এরপরে 10 আসলো, 14 আসলো, 12, আবার 10, 11, 14, 13, 13, 10, বর্তমানে 12 চলতেছে। তার মানে এই কোম্পানির শেয়ারটা যদি আপনি 10 টাকার কমে কিনতে পারেন, ডিভিডেন্ডটা কিন্তু আপনি ভালো পাবেন, মোটামুটি এফডির চাইতে ভালো রেন্ট পাবেন। তাইলে আপনি যদি 10 টাকার কমে এই শেয়ারটা পান, যখনই পাবেন, তখন যদি আপনি 20 লক্ষ টাকা এফডি করলে যে টাকা পাইতেন, আপনি 20 লক্ষ টাকার শেয়ার কিনলে আপনি নিশ্চিত থাকতে পারেন। যেমন আমরা দেখি যে
এইটা ধরেন যে বর্তমানে তারা গত 1 বছরে যারা কিনেছিলেন 17% পর্যন্ত ক্যাপিটাল গেইন হয়েছে। গত বছর তারা 1.3 1 টাকা 30 পয়সা করে শেয়ার প্রতি ডিভিডেন্ড দিয়েছে। ডিভিডেন্ড ইল্ড হিসাব করলে 10%। আর যদি আপনি এটা যে একদম কম দাম যখন ছিল 9 টাকা 70 পয়সা বা 10 টাকাও নিতে পারলে প্রায় 13% হিসাবে আপনি কিন্তু পাইতেন। তো আপনি এইটার ন্যাপটাও মোটামুটি ভালো যদি আমরা বলি, সেটা হচ্ছে যে 22 টাকা। ইপিএসটা যাই হোক, ওভারঅল ইপিএস গত বছরে ছিল 2 টাকা 10 পয়সা। এইবারের যদি আমরা হিসাব করি 2 টাকা 8 পয়সা। তো এবারও আশা করা যায় যে মোটামুটি তারা কি করবে, 10% ক্যাশ বোনাস তো দিবে, পাশাপাশি শেয়ার বোনাসও কিন্তু দেয়। যদি ইতিহাসটা আমরা একটু দেখার চেষ্টা করি ঢাকা ওয়েবসাইট থেকে, এটা দেখেন যে 13%, এর আগে দিয়েছিল 12%, তার আগে 5%, এর আগে 12%, এর আগে 7.5%। পাশাপাশি স্টক ডিভিডেন্ডও কিন্তু মাঝে মধ্যে দেয়। তার মানে আমরা বলতে পারি যে ব্যাংকটা ডিভিডেন্ডের জন্য ভালো, যেহেতু পে আউট রেশিও ভালো। তার পি রেশিও যদি দেখি, আসলে বর্তমানেই সবচেয়ে সে তাই এখন কিনা যাবে না, অপেক্ষা করতে হবে। পিবি রেশিও মোটামুটি একই রকম, অতটা উন্নতি করতে পারে নাই, তার মানে জীবন তার চলতেছে। রিটার্ন অন ইকুইটি আমরা যদি তার যেটা আমরা বললাম রানিং এই বছরেরটা যদি দেখ করি, খুবই কম, 5%। এটা ছাড়া গত 10 বছরের অ্যাভারেজ করলে 10%-এর নিচেই চলে আসবে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি মোটামুটি তার যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তার যে প্রকৃত ব্যাংকিং লোন দিয়ে যে আয়, সেইটার থেকে তার আসলে নন ইন্টারেস্ট ইনকাম ওটাই কিন্তু বেশি। তার যদি দেখার চেষ্টা করি আমরা, সে 33% পর্যন্ত আয় করতে পারতেছে। তার মানে বিভিন্ন সরকারি বন্ড এগুলা ক্রয় করে, সঞ্চয় যে ট্রেজারি বন্ড ক্রয় করে তার ইনকামটা কিন্তু বেশি। তো আশা করা যায় যে যারাই এই ব্যাংকের শেয়ার কিনতে চাচ্ছেন, আপনারা প্রতারিত হবেন না যদি আপনি টেকনিকটা খাটায় ক্রয় করতে পারেন। যেমন আমরা দেখাই দিলাম যে সে কি করতেছে, ক্যাশ ডিভিডেন্ডও দিচ্ছে, শেয়ার ডিভিডেন্ডও দিচ্ছে। আর তার ক্রয় করার জন্য যে উপযুক্ত যে জিনিসটা আমরা বলবো, তার রেকর্ড ডেট কোডও ছিল 26 মে 2025। তো এইবারও ওই রকমই আসবে। তো যখন এর ডিভিডেন্ড দেওয়া শেষ হয়ে যাবে নর্মালি, তারপরে দেখবেন যে শেয়ারের প্রাইসটা কিছুদিন কমবে। তো যদি আপনি 10 টাকার মধ্যে পান, 10 টাকার কমে পান, এই ব্যাংকটা আপনি নিতে পারেন। আর ব্যাংকটার অতীত ইতিহাস যদি আমরা বলার চেষ্টা করি, যারা পরিচালক ছিলেন, বাবা ছিলেন চেয়ারম্যান প্রাইম গ্রুপের কর্ণধার, তার ছেলে ছিল এমডি ম্যানেজিং ডাইরেক্টর। তো এরা কি করতো, অন্য ব্যাংক থেকে, এই ব্যাংকের প্রভাব খাটিয়ে অন্য ব্যাংক থেকে লোন নিয়েছে তার আনুষঙ্গিক কোম্পানিগুলোর জন্য, শেষে সেটা পরিশোধ কিন্তু করে নাই। তবে নিজের ব্যাংকের অতটা ক্ষতি তারা করে নাই। অডিটর ফিটাও কিন্তু তারা ফিক্সড রেখেছে, তার মানে অডিটর সাহেবকে তাদের অবৈধ টাকা পয়সা দিতে হয় নাই। 6,30,000 টাকার মতো ছিল, সেম 23ও ছিল, 24ও ছিল, এবার আশা করতেছি 25ও থাকবে। তো ওভারঅল তাহলে যারা এই ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানতে চাচ্ছিলেন, আপনাদের জন্য আমরা মাঝারি মানের আরো যে ব্যাংকগুলো আছে, যেমন আজকে আমরা এনসিসি আলোচনা করলাম, এরপরে ডাচ বাংলা, এরপরে ঢাকা ব্যাংক এবং এমটিবি আর মিডল্যান্ড ব্যাংক, এই কয়েকটা ব্যাংকও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেয়ার বাজারে মনে রাখবেন, নিত্য প্রয়োজনীয় জরুরি টাকা কখনোই বিনিয়োগ করবেন না। যেই টাকাটা 2-4 বছর হোল্ড করার মতো সামর্থ্য আছে, ওই টাকাটাই হোল্ড করবেন। আর দেখে শুনে বুঝে যখন মার্কেট ডাউনে থাকবে তখনই ক্রয় করবেন। যেমন এখন সুযোগ চলতেছে, আপনার কাছে ক্যাশ টাকা থাকলে কিন্তু আপনি নিতে পারেন, কিন্তু আমাদের সমস্যা যেটাই, টাকা যদি একসাথে আসে আমরা একসাথেই শেয়ার ক্রয় করে ফেলি। শেয়ার বাজারে একসাথে ক্রয় করার কোনো জায়গা না। মনে রাখবেন, শেয়ার বাজার আপনাকে প্রতি বছরই সুযোগ দিবে ভালো কোম্পানি, টপ কোম্পানি সস্তা দামে কেনার জন্য। শেয়ার বাজার এমন জায়গা যেখানে 10 টাকার জিনিস 100 টাকা বিক্রি হয়, 100 টাকার জিনিস 10 টাকায় বিক্রি হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।